আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আবার আলোচনার কেন্দ্রে। অতি সম্প্রতি তার একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশের কয়েকটি মিশন থেকে তড়িঘড়ি করে তার ছবি নামানো হয়েছে এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয়, মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল। ঘটনার নেপথ্যে কী ছিল আমরা সেটা বলতে পারিনি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়াতে গেলেন, তো মালয়েশিয়াতে গিয়ে তিনি যখন বাংলাদেশ দূতাবাস ভ্রমণ করলেন, সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির ছবি দেখে অভিমান করেছেন, কষ্ট পেয়েছেন, বিরক্তি প্রকাশ করেছেন, হোয়াট এভার মেবি। তার প্রেক্ষিতে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর বাইরে অন্য কোনো একটি দূতাবাসে গিয়ে রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, তিনি গিয়েও রাষ্ট্রপতির ছবি দেখে সেখানে বিরূপ মন্তব্য করেছেন এবং এই ঘটনার পর অনেকটা বিদ্যুতের গতিতে রাষ্ট্রপতির ছবি নেমে যায়। আমাদের দেশের সাধারণ একটা কাস্টম, মানে প্রথা হলো যে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের দুজনের ছবি সাধারণত সরকারি অফিস আদালতগুলোতে ঝোলানো থাকে। তো সেইভাবে চলে আসছে এবং এটি কোনো আইনি বাধ্যকতা না থাকলেও এটি একটা ট্র্যাডিশন এবং এই ট্র্যাডিশন বা ঐতিহ্য এটি কোনো কোনো দেশে সাংবিধানিক আইনের চেয়ে শক্তিশালী, যেমন ইংল্যান্ডে। তো এভাবে বাংলাদেশে চলে আসছিল এবং আমরা কখনোই এটি নিয়ে কখনো বিরূপ অবস্থার মধ্যে পড়িনি এবং এটি নিয়ে কখনো সমালোচনা করিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর যে ছবি, এটি টানিয়ে রাখা এবং এই ছবিকে সম্মান প্রদর্শন করা, এটা আমাদের সংবিধানের আইন দ্বারা বিধিবদ্ধ। এটা করতেই হবে এবং এটি না করলে সংবিধান অবমাননা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে আমাদের সিভিল প্রসিডিওর কোডে বা ক্রিমিনাল প্রসিডিওর কোডে, সিআরপিসিতে, সেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেক কিছুই হচ্ছে যেটার সঙ্গে আপনি সংবিধান মিলাতে পারবেন না, যেটার সঙ্গে আপনি কাস্টম বা প্রথা মিলাতে পারবেন না, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি মিলাতে পারবেন না। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। যেখানে ইচ্ছা সেখানে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি আবর্জনা ফেলতে পারবেন। আপনার নাম দেখা গেল ডাস্টবিনের সাথে যুক্ত হয়ে গেল, আপনাকে সবাই ডাস্টবিন ড্যাশ বলল। আপনি আবার কাউকে বললেন যে অমুক, মানে যে কোনো লোকের নামের সাথে আপনি তালিবর সহায়কার শাহ কি যেন একটা, যে টিনের ছেলে কাউয়া, এরকমভাবে একটা গালি দিয়ে দিতে পারেন। বা আপনি যে কোনো লোকের দুর্বল স্থান দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারেন। 1, 2, 3, 4 এরকম বলে আপনি যাকে ইচ্ছা তাকে, সে তারেক রহমান সাহেব হোক বা অন্য তার সে ক্ষমতাধর লোক হোক, বুড়া হোক, 80 বছর, 86 বছর, 90 বছর, ডাজ নট ম্যাটার। আপনার যাকে পছন্দ আপনি সঙ্গে সঙ্গে ষাঁড়ের মতো, ষাঁড় দেখেন না, মানে সেই মোটর সাইকেলের উপরে উঠে তার বিশেষ অঙ্গটি বের করে দিয়ে মোটর সাইকেলের সাথে সঙ্গম করার জন্য সে উঠে যায়। সে দেখা গেল যে আরও মানে অদ্ভুত তেলের ড্রামের উপরে সে তার যৌন যে অভিলাষ, যৌন অভিলাষ, তেলের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম, তারপর শেষে ভ্যান গাড়ি, মানে যা ইচ্ছা তাই সব কিছু। মানে ষাঁড় যা করে, গরু যা করে, বা পাঠা সাধারণত এতটা খাস করে না, পাঠারও একটা লেভেল আছে, কিন্তু গরু, ষাঁড় গরু, এর কোনো ধর্ম না, এ যাইছে তাই করতে পারে যে কোনো জায়গাতে। তো এখন এরকম বাংলাদেশের পরিবেশ এমন অবস্থা হয়ে গেছে, আপনার রাস্তায় হঠাৎ করে দেখলেন 90 বছরের একটা বুড়া মানুষ, আপনি 1, 2, 3, 4 বলে হুম করে বা হালুম করে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। এটা কেউ আপনাকে কিছু বলবে না, কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। বা আপনি যে কোনো একটা বয়স্ক মানুষ, সেটা পুরুষ হোক, নারী হোক, 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আপনি
ইচ্ছামতো তার সামনে দাঁড়িয়ে, তার বাসার সামনে দাঁড়িয়ে তারপর আপনি লম্ফঝম্প করে টিনের চালে কাউয়া, তারপর শেষে আপনি তাকে সেইটা বলে গালি দিতে পারেন। আপনি যদি বেশি রাগ করেন, আপনার বিশেষ অঙ্গটিও তাকে দেখাই দিতে পারেন। এই যে একটা অবস্থা চলছে বাংলাদেশে, সেই অবস্থার প্রেক্ষিতে কারো ছবি নামানো, রাষ্ট্রপতির ছবি নামানো, বঙ্গবন্ধুর ছবি নামানো, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, শাহাবুদ্দিন চুপ্পুর সেই যে বঙ্গভবন তার সামনে গিয়ে তাকে গালাগাল দেওয়া, ২-৪টা ঢিল মারা, এগুলো এখন বাংলাদেশে কোনো সমস্যা নয়। ফলে যখন তার ছবি নামিয়ে ফেলা হলো, আমরা সবাই নিশ্চুপ রইলাম, উনিও নিশ্চুপ রইলেন। এরই মধ্যে তিনি যে কাজটি করেছেন সেটা হলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে একটা সুদীর্ঘ চিঠি লিখেছেন। সেই চিঠিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়ে গেছে। তো সেই চিঠিতে তিনি তাকে প্রিয় সহকর্মী সম্বোধন করে অনেক আবেগের কথা বলেছেন, অনেক মানবিকতার কথা বলেছেন, তার জীবনের সফলতা, ব্যর্থতা, আশা আকাঙ্ক্ষা সব কিছু বলেছেন এবং তার যে ছবি নামিয়ে ফেলা হয়েছে, এই ছবি নামানো নিয়ে তিনি অভিমানের আতিশয্যে, ক্রোধের যে বহিঃপ্রকাশ করেছেন। এই সময়টাতে হঠাৎ করে তিনি এই কাজটি কেন করলেন, এটা নিয়ে হলো আজকের আলোচনা। হঠাৎ করে এই অক্টোবর মাসেই কেন তাকে এই কাজটি করতে হবে? তিনি অবশ্য সেপ্টেম্বর মাসেই কাজ করেছেন, কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে, আমরা যে আলাপ আলোচনা করতেছি অক্টোবর মাসে। এবং অক্টোবর মাসকে আমাদের দেশে অনেকে ব্ল্যাক অক্টোবর বলার চেষ্টা করছে এবং সবাই এখানে বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে দেশি বিদেশি যারা বিশ্লেষক, তারা সবাই আশঙ্কা করছেন যে এই অক্টোবর মাসে নানা অঘটন ঘটতে পারে। এবং গত বছর 2024 সনের অক্টোবরটা মোটামুটি ভালো গেছে, কিন্তু 23 সনের অক্টোবরটা কিন্তু ভালো যায়নি। খুবই খারাপ একটা অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশে। আর ধারাবাহিকভাবে যদি গত 50 বছরে অক্টোবর মাস ধরেন তাহলে এই মাসটি ঘটনাবহুল। তো এই ঘটনাবহুল একটি মাসে হঠাৎ করে সেই পুরনো একটা ধামাচাপা পড়া, ছাইচাপা পড়া একটা বিষয়, সেটা সামনে কেন আনা হলো? এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কর্মজীবনে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তো জেলা জজ হওয়া চারটিখানি একটা বিষয় না, এবং তিনি যেই সময়টাতে, এখন হয়তো জুডিশিয়ারিতে প্রচুর নিয়োগ হচ্ছে, অনেক জেলা জজ আছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আসলে একটা জেলা শহরে জজ সাহেবের যে মর্যাদা, ওটা 100টা ডিসিএসপিকে সমান করলেও হয় না। মানুষজনের মধ্যে তাদের একটা শ্রদ্ধাবোধ ছিল। জজ সাহেবের বাড়ির সামনে দিয়ে যারাই যাতায়াত করতেন খুব সম্মান এবং মর্যাদা নিয়ে যাতায়াত করতেন, ওইভাবে তাকাতেন। কোনো জজ ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপচয় করেছে, এটা আমরা আসলে কোনোদিন শুনিনি। অন্তত পক্ষে 2001 সন পর্যন্ত তো শুনিনি। পরবর্তীতে কিছু কথাবার্তা আসছে পলিটিক্যাল কারণে। তো সেই জজিয়তি তিনি করে আসছেন, পরিপূর্ণভাবে একটা ডিস্ট্রিক্ট জজ ছিলেন। এরপর তিনি ছাত্রলীগ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, জেল খেটেছেন এবং তার সাহস, অসাধারণ সাহস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেখানে সব মানুষ পালিয়েছে, তো তিনি সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন। এটা চারটিখানি বিষয় নয়। তারপরে আবার সেই জেল থেকে বের হওয়ার পরেও তিনি চাকরিতে যোগদান করেছেন, বহাল থেকেছেন। ফলে তার কৌশল, তার বুদ্ধিমত্তা, মানে আমরা এখন যারা রাজনীতি করছি আমাদের অনেকের চেয়ে বেশি। তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, কমিশনার তদন্ত, এবং দুদকের যে কর্মকাণ্ডগুলো তিনি যতদিন ছিলেন সেখানে তার কথা মতোই দুর্নীতি দমন কমিশন চলেছে। তিনি যাকে ইচ্ছা তাকে ফাঁসাতে পেরেছেন, যাকে ইচ্ছা তাকে তিনি দায়মুক্তি দিতে পেরেছেন। এবং ওখানে যিনি সভাপতি ছিলেন, গোলাম রহমান সাহেব ছিলেন, সাবেক একেবারে ঝানু আমলা। তো তার মতো মানুষও শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কৌশলে পেরে ওঠেনি। এর কারণ তার একটা রাজনৈতিক কানেক্টিভিটি ছিল। এবং আমি যেটা দেখেছি যে তার রুম সবসময় জমজমাট থাকতো, তার পাবলিক রিলেশন অসাধারণ। মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, মানুষকে উপকার করা, রেসপন্ড করা, কাউকে ক্ষতি করা, এমনকি হোয়াট এভার মেবি,
এই জায়গাতে তার যে পারঙ্গমতা এটা অসাধারণ। তারপরে সেখান থেকে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হলেন। এস আলমের সঙ্গে তার সম্পর্ক হলো। তারপরে কোন ফাঁক দিয়ে কিভাবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন, যেখানে সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তুফায়েল আহমেদ, এরকম বাঘা বাঘা মানুষের নাম আসছিল, মতিয়া চৌধুরীর নাম আসছিল। সবাইকে পেছনে ফেলে তিনি শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হয়ে গেলেন। ফলে তাকে যদি আপনি তার কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে তাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে আপনাকে স্বীকৃতি দিতে হবে, অথবা আফ্রিকার জঙ্গলের যে বাদশাহ রাজা, সেই যাকে বলা হয় সিংহ, দ্য লায়ন, সেই হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখন তাকে সবাই ইঁদুরের মতো বা খরগোশের মতো দুর্বল প্রাণী মনে করছি, কিন্তু আসলে তিনি তা নন। তার বুদ্ধি আছে, সাহস আছে, কৌশল আছে, কানেক্টিভিটি আছে, এবং তিনি জানেন কিভাবে সাস্টেন করতে হয়। আওয়ামী লীগের সকল রিক্রুটমেন্টের মধ্যে একমাত্র তিনি সাস্টেন করে আছেন। এটা বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষ নন। প্রকৃতিতে সবচেয়ে শক্ত প্রাণী যেমন হীরক, তদ্রূপ তাকে হীরকের চেয়ে শক্ত প্রাণী হিসাবে মেনে নিতে হবে, যে তিনি কোনো রকম ভয় না পেয়ে, কোনো রকম আতঙ্কগ্রস্ত না হয়ে, সবাইকে টেক্কা দিয়ে তিনি যেভাবে ওই বঙ্গভবনে টিকে আছেন, এটা আওয়ামী লীগের প্রতিপক্ষ, তার প্রতিপক্ষ এবং সকলের জন্য রীতিমতো তিনি একটা বজ্রপাতের মতো ওখানে অপেক্ষা করছেন। তো সেই বজ্রপাত একটা চিঠি লিখেছে। এটা চারটিখানি ব্যাপার না, এর পেছনে আরও অনেক কিছু আছে, সেই বিষয়গুলো বুঝতে হবে। আপনার ইতিমধ্যে উনি খুব ধীরে সুস্থে কতগুলো বিষয় জানান দিয়েছেন। প্রথম, সাংবাদিক মতিউর রহমান মানব জমিনে তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আলাপ আলোচনায় বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলেও গেলেন না। এটার মধ্যে যে কত বড় ডিপ্লোম্যাসি আছে, কত বড় কৌশল আছে, এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন, এখন আপনারা বুঝতে পারবেন না। শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলে গেলেন না। তিনি তার আপনজন হিসাবে অনেকের পরিচিত, যাদের মুখ পাতলা, মানে গ্রামে কিছু মহিলা আছে না, কারো কাছে কিছু কথা বললে, বা পুরুষ আছে, আপনি সুন্দরভাবে বললেন যে ভাই তোমাকে গোপন কথাটা বললাম, তুমি এই কথাটা কাউকে বলো না। তো এইরকম এই সমাজের অনেক লোক আছেন যাদের সব জায়গাতে চালচলন আছে। এরকম অনেকের কাছে টেলিফোন করে তিনি কিছু কিছু কথা বলে দিয়েছেন, এবং সেই কথাগুলো বলে দেওয়ার ফলে আসল যে ঘটনা, আমাদের সরকার এবং সরকারের বৈধতা, সরকারের শপথ, এইগুলো নিয়ে এখন যে সকল কনফিউশন এবং ক্যাওয়াস তৈরি হয়েছে, এইগুলো সমাধানের জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই শাহাবুদ্দিন সুপ্পুর কাছে যেতেই হবে, নো ওয়ে। যেমন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স কোথায়? আপনি সেটি রেফারেন্স কথা বলছেন, বৈঠক হয়েছে, ফুল বেঞ্চ কোর্ট এরকম একটা রায় দিয়েছে, এখন সেই রায়ের কপি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কাজটি যারা করিয়েছে, এই বুদ্ধি যারা দিয়েছে, আর বুদ্ধি দেওয়ার পরে এই বুদ্ধির পাল্লায় পড়ে যারা রাতারাতি কাজ করে ফেলেছে, কাজ করার পরে দেখা গেল হায় হায় আমি খেয়ে ফেলেছি, সব কিছু করে ফেলেছি, এখন তো আমার পকেটে টাকা নাই। এখন সেই রায়ের কপি কোথায় আছে, কী অবস্থায় আছে, সুপ্রিম কোর্টের কাছে যদি উনি জানতে চান, উনি যদি একটা চিঠি লিখেন যে সেই রায়ের কপিটা দরকার রাষ্ট্রপতির দপ্তর থেকে, এটা উনি লিখতেই পারেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটি, সেই রেফারেন্সটি নথি রাষ্ট্রপতির দপ্তরে উপস্থাপন করা হোক। এই কথাটা উনি লিখতে পারেন। কি হবে আপনি বোঝার ব্যাপার চেষ্টা করুন। দ্বিতীয়ত, উনি ক্যাবিনেট ডিভিশনে লিখতে পারেন যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র আমি ফাইলের মধ্যে পাচ্ছি না, এই পদত্যাগপত্র দিন। বর্তমান যিনি ক্যাবিনেট সচিব আছেন তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে, রীতিমতো হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে। এর কারণ হলো এই যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, মিটিং, শপথ, এগুলো তো সব ক্যাবিনেট ডিভিশন থেকে করা হয়। এখন যিনি ক্যাবিনেট সচিব আছেন তিনি ওই সময়টাতে ছিলেন যাকে বলা হয় শিক্ষা সচিব, কিন্তু দায়িত্ব তো তার,
এমনি তিনি নরম সরম মানুষ, ভদ্রলোক মানুষ। এখন যদি এই জিনিসটা বলা হয় শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমি চাই, তার সঙ্গে সঙ্গে তিনি যদি এই যে তার ছবি নামানোর বিষয়ে পত্রিকার যে কাটিং থেকে শুরু করে যা কিছু হয়েছে এবং তার এই চিঠিটি যেটি তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স চান, মতামত চান যে আমার এই ছবিটা নামিয়ে ফেলা হলো, এই ছবি ওখানে থাকার কী জন্য সেটা ছিল আর কী জন্য সেটা নামিয়ে ফেলা হলো, এটার যে আইনগত ব্যাখ্যাটা কি, এই ব্যাপারে উনি যদি একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স চান, তাহলে তো টোটাল 3টা রেফারেন্স হলো। শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়, আর সংবিধানের যে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকার শপথ গ্রহণ করলো, সেই 6 অনুচ্ছেদের যে সিদ্ধান্ত রায়টি সুপ্রিম কোর্টে কত তারিখে হয়েছিল, কোথায় আছে, কি অবস্থা আছে, রেকর্ড কি, এবং তখন বিচারপতি কারা ছিলেন, কোথায় ছিলেন, এই বৈঠকটি কোথায় বসে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে না ফিজিক্যালি হয়েছে, কয় তারিখে হয়েছে, কি হয়েছে, এই সমস্ত বিষয় রাষ্ট্রপতি চাইতেই পারেন, তিনি সুপ্রিম কমান্ডার। তাহলে বোঝার চেষ্টা করেন যে তিনি যে নড়াচড়া শুরু করেছেন এবং সেটা এই অক্টোবর মাসে এবং এই চিঠির মাধ্যমে, এটি যদি শুধুমাত্র এই চিঠির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটা যদি তিনি টানতে থাকেন তাহলে কয়জনের যে কাপড় চোপড় নষ্ট হবে, কীভাবে যে পরিস্থিতি উত্তাল হবে তা বলাই বাহুল্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। তাই নয়, সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জিস আলম, তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। বিদেশি সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের মুখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমতা আমতা করে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল, আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন সব অদ্ভুত কথাবার্তা বলে এসেছেন নিউ ইয়র্কে বসে, তখন তার উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই তিনি দেখতে পান না যে অদূর ভবিষ্যতেও বা নির্বাচনের পরেও আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে আবার চালু হবে, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে। মানে এই কথাটি শুনে আমার মনে পড়ে গেল যে তার কয়েকদিন আগে 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল। তো সেই শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের তারকা ক্রিকেটার, এক নামে সারা বাংলাদেশে যাকে তো চেনে বটেই, বাংলাদেশের বাইরেও একটা বিরাট অংশের মানুষের জন্যেই বাংলাদেশ বলতেই যেই ক্রিকেটারের কথা মনে ভেসে ওঠে সেই সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার সঙ্গে শেখ হাসিনার একটা ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছিলেন শুভ জন্মদিন আপা। আর তেলে বেগুনে এই ফ্যাসিস্ট বিরোধী সরকার পুরো জ্বলে উঠেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, আপনারা সহস্র গালি দিয়েছেন আমাকে সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষে খেলতে না নেওয়ার জন্য, এখন বোঝা যাচ্ছে আমি ঠিক এন্ড অফ দ্য ডিসকাশন, সাকিব আল হাসান আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবে না। সাকিব আল হাসান আবার পাল্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে লিখেছেন যে যাক, এতদিনে তাহলে একজন কেউ স্বীকার করলেন যে কেন আমি বাংলাদেশের পক্ষে খেলতে পারছি না। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রীতিমতো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি নাকি বোর্ডের পুরো কর্মকর্তাদের সবাইকে বলে দিয়েছেন এই জীবনে এই জন্মে যেন সাকিব আল হাসানের গায়ে আর কখনো বাংলাদেশের জার্সি না ওঠে।
মানে সাকিব আল হাসানের ক্রিকেট বন্ধ করা আর আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা দুই যে খুব মুশকিল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, যারা ফুঁসে উঠছেন, যারা প্রশ্নের উত্তর দিতে হলে জ্বলে পুড়ে নানা রকম অযৌক্তিক কথা বলছেন, কিংবা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টার মতো আমতা আমতা করে বিভিন্ন মিথ্যা কথা বলছেন, তারা জানেন তাদের পক্ষে এই দুটোর কোনোটাই সম্ভব নয়। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে এখন দুবাই ভিত্তিক আর সংযুক্ত আরব আমিরাতের IL T20 ইন্টারন্যাশনাল লিগ T20তে খেলবার জন্যে নিলামে উঠেছেন এবং মোটা টাকায় তাকে একটা দলে নিয়েছেন মুকেশ আম্বানি, ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের। সাকিব আল হাসান পৃথিবীর হেন কোনো T20 লিগ নাই যেই লিগে তার কোনো না কোনো দলে জায়গা হয় নাই, তাকে মোটা টাকায় কোনো না কোনো দল তাদের পক্ষে খেলবার জন্য নিয়োগ করে নাই। কাজেই এই সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সি আর কোনোদিন পড়তে দেব না একথা বলে যুব ক্রীড়া উপদেষ্টা আসলে বাংলাদেশের কোনো উপকার করছেন নাকি আসলে গায়ের জোর জবরদস্তি দেখাচ্ছেন, সে প্রশ্ন তো ক্রীড়ামোদীরা করবেনই। কারণ একদিকে ক্রিকেট দলের কি অবস্থা সে নিয়ে যেমন প্রশ্ন আছে, বিসিবি নির্বাচন নিয়েও যা করলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাতে পরিষ্কার আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা ডক্টর ইউনূস, যিনি ওই একই সাক্ষাৎকারে বলেছেন যে 50 বছর পর্যন্ত নাকি তাকে এই 86 বছর বয়সী ইউনূসকে অনেকে ক্ষমতায় থাকতে বলছেন, এবং ইউনূস ওই সাক্ষাৎকারে এও বলেছেন যে তিনি মনে করেন না, মানে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থক আছেন, তখন তিনি বলেছেন তিনি মনে করেন না এত সমর্থক আওয়ামী লীগের আছে। মানে বোঝেন আসিফ নজরুল ভাবছেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, কাজে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রম আবার নিষিদ্ধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারবে, সেটা তিনি মনে করছেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাবছেন সব সময় বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারই নিয়ন্ত্রণে থাকবে, তারই অধীনে থাকবে, কাজেই কোনোভাবেই আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে নামতে পারবেন না বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আর ডক্টর ইউনূস ভাবছেন যে তিনি যেহেতু 50 বছর থাকবেন, কাজেই আওয়ামী লীগের সমর্থক বলে কিছু নেই, চারদিকে শুধু তারই সমর্থক গিজগিজ গিজগিজ করছে। এই খায়েশটা পরিষ্কার যে এদের সকলের খায়েশ দীর্ঘ সময় বা বাকি জীবনটা তারাই ক্ষমতায় থাকবেন এটা নিশ্চিত করা কিংবা এই স্বপ্ন দেখে যাওয়া। কিন্তু বিল্লাল হোসেন, মানে গ্রামের স্কুল টিচার বিল্লাল হোসেনের পুত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না হয় সময়ে যে বদলায় তা বোঝেন না, কারণ অভিজ্ঞতার অভাব আছে, এবং যে পরিমাণ ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন, গ্রামের স্কুল শিক্ষকের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সাধারণ অর্থনৈতিকভাবে নিয়মিত একটা সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া এই ছেলে, যিনি এখন AK-47 নিয়ে প্লেনে উঠে যেতে চান, কিংবা যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তামিম ইকবাল কেন বিএনপি সমর্থিত নেতাদের নিয়ে বা বিএনপি নেতাদের পুত্রদের নিয়ে প্যানেল ঘোষণা করে বিসিবির দায়িত্ব নিতে বা বিসিবির ক্ষমতার কেন্দ্রে চলে আসতে চাইছিলেন, সেটাও ঠেকিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তামিম ইকবালকে সামনে রেখে আসলে সন্ত্রাসীরা বিসিবি নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইছিলেন বলে তামিম ইকবাল সহ পুরো ওই প্যানেলকে নির্বাচন থেকে ছিটকে পড়তে বাধ্য করেছেন। মানে তারা মানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব স্বপ্ন দেখছেন, এমন কল্পনা করছেন, স্বাভাবিক। কিন্তু আসিফ নজরুল কোন জ্ঞানে এমন কথা বলছেন? কারণ তারা তো জানেন যে প্রতিটা দিন কি পরিমাণ দৌড়ের ওপর, আতঙ্কের ওপর, ভয়ের ওপর তারা আছেন। কারণ আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ করে দিয়েছেন বটে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো তারা দেশে বিদেশে কোথাও বন্ধ করতে পারেননি, এবং সেই আতঙ্কে ভয়ে আওয়ামী লীগের মিছিল কতটা ঘন ঘন হচ্ছে, আওয়ামী লীগের মিছিলের আকার কেন ক্রমাগত বাড়ছে, আওয়ামী লীগের আরো নেতাকর্মী কেন গ্রেফতার করা যাচ্ছে না,
এখনো কি করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে শহরে বাসা ভাড়া করে থাকছে, এসব পর্যন্ত ঠেকাতে আইনি ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা, জবরদস্তি সব চালু রেখেছেন আসিফ নজরুলেরা। কারণ তাদের মূল আতঙ্ক যে কোনো সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে তাদের এই নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বিপুল বিক্রমে চলে আসবেন। ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নিউ ইয়র্কে কিন্তু এই ভয় রাগঢাক করেন নাই। তিনি বলেই দিয়েছেন, একদিকে তো বলেছেন তাকে 50 বছর লোকে চায়, কিন্তু এ কথাটাও বলেছেন যে একটা পক্ষ নাকি স্বপ্ন দেখে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রবল বিক্রমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং সবকিছু ঠিক আগের মতো হয়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন। তার মানে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এরা তো জানেন যে এদের ঘুম হারাম হয়ে গেছে এই এক দুঃস্বপ্ন দেখতে দেখতে। তাহলে অদূর ভবিষ্যতেও আমি কোনো সম্ভাবনা দেখি না। এই কথাটা যখন ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি জানেন ওই সম্ভাবনার ভয়ে প্রতিদিন কিভাবে রাতের ঘুম হারাম হচ্ছে তাদের। দেখেন, বাংলাদেশটাই এমন অবস্থায় পৌঁছেছে যে কার মুখে যে কি কথা, মানে কে যে কাকে ক্রিকেট খেলতে দেবেন, কে যে কাকে রাজনীতি করতে দেবেন, এগুলো যে কে ঠিক করছেন সে নিয়ে এক রকমের হাস্যরস প্রশ্ন তোলা যেতেই পারে। সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। তাই নয়, সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জিস আলম, তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সার্জিস আলম লিখছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। মানে তিনিও নিদান দিচ্ছেন সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি উঠতে পারবে না। কিন্তু দেখেন, এই সার্জিস আলম রক্তে কেনা বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে বসে শুধু যে প্রথমেই গত বছর সেপ্টেম্বর মাসেই মানে বন্যা ত্রাণের কোটি কোটি টাকা মেরে দিলেন তাই নয়, এরপর যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে তাকে বলা হলো, ডক্টর ইউনূস রীতিমতো তার হাতে 100 কোটি টাকা তুলে দিয়ে বললেন যে তারা যে দাবি করেন হাজার হাজার নিহত হয়েছেন, 2000 জুলাই আগস্ট মাসে নিহত হয়েছেন, নিহত এবং আহতদের একটা তালিকা করতে সার্জিস আলম 50 কোটি টাকা সেখান থেকে মেরে দিলেন। কিন্তু এখন পর্যন্ত আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে পারে নাই। এহেন সার্জিস আলম কিন্তু 2024 আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে এসে এমন জাদুর কাঠি পেয়েছেন যে 150 গাড়ি বহর নিয়ে তিনি তার বাড়ির এলাকায় জনসংযোগ করতে যান, হেলিকপ্টার নিয়ে যখন তখন এলাকায় চলে যান এবং গ্রামীণ শীতবস্ত্র বিতরণ করতে গেলেও হেলিকপ্টার ছাড়া তাকে তার এলাকায় যেতে দেখা যায় না। এহেন সার্জিস আলম এখন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডধারী ক্রিকেটারদের দিকে আঙুল তুলে তাকে শুয়োর বলে গালি দিচ্ছেন আর বলছেন এর গায়ে কিছুতেই তিনিও নাকি জার্সি উঠতে দেবেন না। সার্জিস আলমও ভাবছেন তার এই বাপদাদার সম্পত্তি, যেই সম্পত্তিতেই নাকি 150 গাড়ি নিয়ে তিনি তার বাড়ি যাচ্ছেন উত্তরবঙ্গে, সেই বাপদাদার তালুক তার সারা জীবন টিকে থাকবে। দেখেন, মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তিনি সাকিব আল হাসানের পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেছেন। তিনি গিয়ে লিখেছেন, আপনাকে দেখলেই মনে চরম ঘৃণা আসে, তারপর মনে হয় আপনার 3টা বাচ্চা আছে, তাদের কোনো দোষ নেই, আমার মা যা দেখেছেন তা যেন আপনার বাচ্চাদের মাকে সহ্য করতে না হয়। মানে সরাসরি প্রচ্ছন্ন হুমকি দিলেন।
এই মীর স্নিগ্ধ দেখেন যখন সার্জিস আলম ইউনূসের দেওয়া শহীদ পরিবারগুলোর জন্য 100 কোটি টাকার 50 কোটি টাকা খরচ করে ফেললো, আহত নিহতদের কোনো তালিকা করলো না, 3 মাস পর সার্জিস আলম সেই ব্যাটন আরো 50 কোটি টাকা খরচের দায়িত্ব মীর স্নিগ্ধর হাতে তুলে দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তরফে শহীদদের তালিকা করার জন্য। মীর স্নিগ্ধ 50 কোটি টাকা খরচ করে ফেললেন, 100 কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন পর্যন্ত জুলাই শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয় নাই। এই মীর স্নিগ্ধ 2024-এর আগস্ট সেপ্টেম্বরের পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলতেন যে যমজ ভাই মরে যাওয়ার পর আর নাকি তার মুখে কোনো হাসি নাই। অথচ আমরা দেখলাম এই মীর স্নিগ্ধ 3 মাস যেতে না যেতে হাসি মুখে বিয়ে করছেন, তারপর মাসখানেক যেতে না যেতে ইউরোপ সফরে বেরিয়ে পড়ছেন এবং সব সময় এই সফরগুলোয় গিয়ে ব্যাপক হাসি মুখে ছবি তুলছেন আর তার ভাইয়ের অর্জিত সম্মান উপভোগ করছেন। শহীদ পরিবারগুলো প্রশ্ন তুলছে, এই মীর মুগ্ধর ভাই কেন অন্য শহীদ পরিবারগুলোর থেকে সবসময় এগিয়ে থাকবে? মীর মুগ্ধর বাবা বিএনপির সমাবেশে গিয়ে দাবি করেছেন তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে হবে এবং এখন বিএনপি থেকে নির্বাচন করবার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তার মানে নির্বাচনও করবেন তারা, সেটা হোক বিসিবির নির্বাচন কিংবা হোক সংসদ সদস্য পদের নির্বাচন, আজীবন ক্ষমতায়ও থাকবেন তারা। সাকিব করলে দোষ, আর যদি তারা করেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া করেন, মীর মুগ্ধর বাবা করেন, তাহলে সেটা লীলা খেলা। মানে সেই নির্বাচন করা ঠিক আছে, সাকিব আল হাসান কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নির্বাচন করলে সেটা অন্যায় হয়ে গেছে। এসব লজিক, এসব যুক্তি বুঝিয়ে এই দাপটবাজির রাজনীতি করে আর কতদিন ক্ষমতায় টিকে থাকা যাবে? দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে কাজটা করলেন, সাকিব আল হাসানের রাজনীতি যেমন তিনি সমর্থন করেন না, সেজন্য সাকিবকে চিরতরে বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার প্রতিজ্ঞা, শপথ তিনি ঘোষণা করলেন, ঠিক তেমনি তামিম ইকবাল কেন বিএনপি নেতাদের পুত্র নিয়ে প্যানেলে এলেন এবং কেন একটা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে এলেন, এই প্রসঙ্গ তুলে তিনি এখন কিন্তু তামিম ইকবালকেও বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার সব ব্যবস্থা করে ফেলেছেন। তার মানে তাদের জন্যে পুরো বিষয়টাই এমন যে ততদিনই তারা তালুক তাদের হাতে রাখতে পারছেন, তাদের সমর্থনে রাখতে পারছেন, নিজেদের লুটপাট চালিয়ে যেতে পারছেন, যতদিন তারা আর সবাইকে ওই জায়গা থেকে অনেক অনেক দূর রাখছেন। এই সূত্র মিলিয়েই আসিফ নজরুল ইউনূসেরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখতে চায়। যতদিন নিষিদ্ধ থাকবে ততদিনই ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা স্বপ্ন দেখেন যে তারাও সাকিব তামিমকে ক্রিকেট থেকে যত দূরে রাখবেন ততই ক্রিকেট সহ বাংলাদেশের আরো ক্ষমতার সব কেন্দ্র তাদের দখলে থাকবে। তবে ইউনূস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের যেমন ঘুম আসে না আওয়ামী লীগের মিছিলের সম্ভাবনায় আর আওয়াজে আর খবরে, ঠিক তেমনি সাকিব আল হাসান IL T20 মানে দুবাইয়ের যে T20 লিগটিতে খেলছেন সেই ওয়েবসাইটে খুব বড় বড় করে সাকিব আল হাসানের নামের পেছনে বাংলাদেশের অলরাউন্ডার যেমন লেখা আছে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বা ক্রিকেটার সে কথা যেমন লেখা আছে সাকিব আল হাসান সম্ভবত তার প্রজন্মেরই সেরা অলরাউন্ডারদের একজন। সাকিবের যে রেকর্ড সেটা আন্তর্জাতিক অঙ্গনে তার দক্ষতা, তার পরিশ্রম, তার মেধার পরিচায়ক। কোনো মবের রাজত্ব কায়েম করে কারো জবরদস্তিতে সাকিব আল হাসান হয়ে ওঠেননি। ঠিক যেমন বাংলাদেশের ইতিহাসে হঠাৎ ক্ষমতায় যাওয়ার লোভে চোখ চকচক করতে করতে কোনো ভুইফোর দল হিসেবে গড়ে ওঠেনি আওয়ামী লীগ। এই সব কিছু মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে এবং অনেকেই মরণের পথে হাঁটছেন বলেই 86 বছর বয়সে
50 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন, সাকিব আল হাসানকে আর ক্রিকেট খেলতে দেবেন না এমন হুমকি দিচ্ছেন, কিংবা হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ অদূর ভবিষ্যতেও কখনো আর রাজনীতি করতে পারবে এমন কথা মনে করেন না তারা। এসব প্রলাপ না অপলাপ না বিলাপ তা দেখবার জন্যে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই অপেক্ষা করছে।